গ্রাম হলো আমাদের শেকড়, যেখানে জীবনের সরলতা আর ভালোবাসার ছোঁয়া মেলে। গ্রামের শান্ত প্রকৃতি আর মানুষের আন্তরিকতা শহরের যান্ত্রিকতায় পাওয়া যায় না। গ্রাম হলো প্রকৃতির কোল, যেখানে প্রতিটি নিঃশ্বাসে শান্তির পরশ মেলে। আজ আমার গন্তব্য এরকমই এক গ্রামে, যার নাম গঙ্গাটিকুড়ি। এটি পূর্ব বর্ধমান জেলার একটি সুন্দর গ্রাম, যেখানে জমিদার বাড়ি, রাজবাড়ি ও দুটি সতীপীঠও রয়েছে। তবে হৃদয়ের টানেই আমি বারবার ঘুরে বেড়াই এরকম গ্রামে, কারণ গ্রামের মাটিতে মিশে আছে জীবনের আসল রূপ। গ্রামের ধান ক্ষেত, পুকুর, মাটির বাড়ি, গাছপালা, মেঠো পথ সবকিছু যেন একটা গল্প বলে। আমি কিভাবে ট্রেন পথে এই গ্রামে এসেছি তা আপনাদের আগের পর্বে দেখিয়েছি। আজ আপনার এই গঙ্গাটিকুটিরের গ্রাম ঘুরিয়ে দেখাবো। তাহলে শুরু করি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে গঙ্গাটিকুটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে, আর এখানে দেখুন সারি সারি কত টোটো রয়েছে। গঙ্গাটিকুটি রাজবাড়ি যাওয়ার জন্য যদি আপনি একা থাকেন, তাহলে স্টেশন থেকে নেমে বাইরে বেরিয়ে একটু সামনে, মানে এই যে স্টেশনের এই জায়গাটা, এখান থেকে বেরিয়ে একটু আগে আসলে এখানে 10 টাকায় চলে যাবেন হচ্ছে গঙ্গাটিকুটি রাজবাড়ি। নাহলে রিজার্ভ করতে গেলে কিন্তু 500 টাকা ভাড়া 4টে জায়গা ঘোরার জন্য, আর আমি একা, আমার পক্ষে এফোর্ড করা সম্ভব না। তাই সামনে যাই, আগে 10 টাকা দিয়ে গঙ্গাটিকুটি যাই। গঙ্গাটিকুটি জমিদার বাড়ি হবে, তাই না? আচ্ছা, এখান থেকে ভাড়া হচ্ছে 10 টাকা। টুকটুকে চেপে বললাম এখন। স্টেশন থেকে গঙ্গাটিকুটি জমিদার বাড়ি খুব একটা বেশি দূরে না, তবে এই পথের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই যদি আপনি গ্রাম বাংলার প্রকৃতিকে ভালোবাসেন। এরকম শান্ত নিরিবিলি গ্রাম বাংলা দর্শন করতে আপনারাও আসতে পারেন এখানে। বিশ্বাস করুন, ভালো লাগবেই। এখানকার মাঠ ঘাট, ছোট খাল বিল, পুকুর, পাখি, চাষি ভাইদের মাঠের কাজ সব কিছু মিলেমিশে সেই যেন এক সহজ পাঠের গল্পের মতো। আরেকটা কথাও আপনাদের জানাই, আমার সব থেকে একটা জিনিস মন কেড়ে নিয়েছিল, যেটা হলো স্টেশনের সামনে টোটো ভাইদের ব্যবহার দেখে। হ্যাঁ, আমাকে 4টে জায়গা ঘুরে দেখানোর জন্য রিজার্ভের জন্য ভাড়া বলেছিল 500 টাকা ঠিকই, কিন্তু কম খরচে কী করে ঘুরবো সেটা তারাই বলে দিয়েছিল। কোনো রকম ঠকায়নি আমাকে। এই সোজা রাস্তা দিয়ে এখানে, আর এই হলো সেই গঙ্গাটিকুড়ি রাজবাড়ি। চলুন তাহলে আস্তে আস্তে ভেতরে যাই। হলুদ রঙের এই বিশাল জমিদার বাড়ি, কদিন আগেও এখানে দুর্গাপূজা হয়েছে। এই বাড়ির পিছনে রয়েছে বিশাল বাগান, সেটা পরে দেখাচ্ছি আপনাদের। গঙ্গাটিকুড়ি এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা বঙ্কিম যুগের রম্য সাহিত্যিক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আর এই বাড়ির পোশাকি নাম হলো ইন্দ্রালয়। ইন্দ্রনাথবাবু পেশায় ছিলেন একজন আইনজীবী। 1874 সালে এই দুর্গাপূজার প্রচলন শুরু হয়। 140 বছর পরেও এই পুজো ঐতিহ্যে অমলিন। গল্পটা এরকম: উদাহরণপুর থেকে ফিরছিলেন জমিদার ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অনেক রাতে জঙ্গল ঘেরা রাস্তার পাশে সন্তানসহ এক গ্রাম্য আশ্রয়হীন গৃহবধূকে তিনি দেখতে পেয়েছিলেন। তাদেরকে বাড়িতে অতিথি করে নিয়ে এসেছিলেন। তারপরেরটা ইতিহাস। গল্পে চালু আছে সেই গ্রাম্য গৃহবধূ নাকি দশভূজা, যা সন্তানসহ ইন্দ্রনাথবাবু নিজের মেয়ের মতো করে রেখেছিলেন। তাদের নাকি আর কখনো দেখা যায়নি। সেই শুরু হয় দুর্গাপুজো। এখন জমিদারি নাই, তবে ঠাকুর দালানের পাঁজরা আভিজাত্য এখনও উজ্জ্বল। বেলজিয়াম কাচের দুর্গা আরও মোহময়ী। সেই সময় প্রায় 10,73,000 টাকা খরচা করে আগ্রা থেকে কাঁচ আনিয়েছিলেন ইন্দ্রনাথবাবু। এই জমিদার বাড়িতে আগে যৌথভাবে দুর্গাপুজো হতো, তবে জ্ঞাতিদের সঙ্গে মনোমালিন্য থেকে সরে আসেন ইন্দ্রনাথবাবু। তবে ঘরের মেয়ের ভালোবাসা কিন্তু একদম কমেনি। আলাদা করে
ঠাকুর দালানে বসেছে উমা। 1905 সালে তার তৈরি ট্রাস্ট থেকে চলছে এই পরম্পরা। গঙ্গাটিকুড়ির জমিদার বাড়ির ইতিহাস লিখেছে এই পুজো। একমাত্র দুর্গাপুজোর দিনই সেই প্রতিমা দর্শন পায় সবাই। তবে বাকি দিনে আসলে জমিদার বাড়িতে ঢুকতে পাবেন, কিন্তু প্রতিমা দালান বন্ধই থাকবে। এই সময় ঘড়িতে বাজছে 1:20, আর এই যে ঘড়িতে সময় দেখাচ্ছে 4:40, ঘড়িটা বন্ধ আছে কিন্তু। এখন এখান থেকে যাবো সোনারুদ্দি। সেই ভোরবেলা উঠে গ্রামের মানুষরা চাষবাস কমপ্লিট করে দুপুরবেলা এসে বসেছেন তাদের এই চিলেকোঠায় দালানে। এখন সবাই মিলে তারা গল্পে ব্যস্ত। এটা রাজবাড়িরই বাগান। তালা মারা রয়েছে। এই যে ভেতরে যতটা সম্ভব আপনাকে দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন আম, জাম, লিচু, কাঁঠাল এসব গাছই রয়েছে বেশি। তবে তার থেকে বেশি রয়েছে লিচু গাছের সংখ্যা সামনে। গেট তো বন্ধ, বাগানে ঢোকার কোনো অনুমতি নেই। তবে চলুন ভেতর রাস্তা দিয়ে হেঁটে একটু গ্রামটা দেখি কেমন লাগে। আর এই গেট থেকে বেরিয়ে ওটা দিয়ে তো আমি এসেছিলাম, আর যাবো হচ্ছে আমি এই সোজা একটু হাঁটবো বাঁ হাতে, বেরিয়ে বাঁ হাতে সোজা গেলেই পাকা রাস্তা পড়বে। সেখান থেকেই সোনারুদ্দি যাওয়ার টোটো কিংবা বাস পেয়ে গেলে বাস পেয়ে যেতে হবে, নামতে হবে বন্দরে। দেখি কি পাওয়া যায়, চলুন রাস্তায় যাইতে হবে। গঙ্গাটিকুটি হয়ে সামনে দুপায়ে গিয়ে এসে পেয়ে গেলাম একটা টোটো। আর সেই টোটো করে 10 টাকা করে আমি যখন যাবো বন্দর অবধি। বন্দর অবধি ভাড়া হচ্ছে 10 টাকা। চলুন বন্দর অবধি যাই, তারপর আবার বলছি আপনাদেরকে। গ্রামের পথে পথে ছড়িয়ে আছে সুখের খোঁজ। গ্রামের আকাশ তো সাধারণ আকাশ নয়, যেন মুক্তির বার্তা। প্রকৃতির সৌন্দর্যে ভরপুর গ্রামের একান্ত সময়। গ্রামের সৌন্দর্যে মিশে থাকে প্রকৃতির সরলতা আর মুগ্ধতার রং। পাখির গান আর চারপাশে ধান খেতের সৌন্দর্য মিলে এই গ্রাম অপূর্ব সৃষ্টি। এমনিতেই বর্ধমান ধান চাষে অদ্বিতীয়। আর দেখুন কত সুন্দর রাস্তা, আর চারপাশে গাছগাছালি ছায়া করে রেখেছে। গঙ্গাটিকুড়ি জমিদার বাড়ি থেকে বন্দর অবধি দূরত্ব কিন্তু বেশ অনেকটাই, তবে সেই তুলনায় ভাড়া কিন্তু অনেক কম। আমি টোটোতে একাই রয়েছি, তবু ভাড়া 10 টাকা। এত কম ভাড়াতে এতটা পথ নিজেরই কেমন মনের মধ্যে একটা খারাপই লাগছিল। মনে হচ্ছিল ভাড়াটা 10 না হয়ে 20 টাকা হওয়া উচিত ছিল। গ্রামের সহজ সরল মানুষ ঠকানো জানে না, হয়তো আমরাই তাকে ঠকাচ্ছি। এসব কথাগুলোই মনের মধ্যে হচ্ছিল আমার তখন।
মাঝপথে রাস্তায় একটা খুব সুন্দর জায়গা দেখে টোটো দাদাকে বললাম, একটু দাঁড়াবেন? তিনি নিঃসংকোচে বললেন, হ্যাঁ হ্যাঁ, কেন দাঁড়াবো না, জানান, আপনি একটু ঘুরে নিন। চলে যাচ্ছে পাচন্দি, ডান দিকে চলে যায় সালারের রাস্তা, আর এপাশে চলে যাচ্ছে উদাহরণপুর। আমাকে যেতে হবে এই ডান দিকে রাস্তা ধরে সোজা, তাহলে আমি পাবো হচ্ছে সোনারুদ্দি রাজবাড়ি। দেখি কি পাই। এখানে দাদাকে তো ছেড়ে দিলাম। সোনারুদ্দি যাওয়ার জন্য ওই টোটোতে আমি আবার 20 টাকা দিয়ে চললাম সোনারুদ্দি অব্দি বন্দর থেকে। তাড়াতাড়ি পৌঁছাবো একটু, বাকি আরও দুটো জায়গা কভার করতে হবে। যেহেতু আমি সকাল সকাল পৌঁছাইনি, দেরিতে এসেছি, তাই চেষ্টা করছি যতটা আগে পারা ততটা আগে কভার করা সব কিছু। এই বাঁ দিকে যেতে হবে, তাই না? ওই যে সোনারুদ্দির গেট, ওটা রাজবাড়ির। আর এই যে এটা হচ্ছে পাশে স্কুল রয়েছে, এটা বনোয়ারিবাদ মহারাজার উচ্চ বিদ্যালয়। তাহলে চলুন যাওয়া যায় ভেতরে। আমার টোটো দাদাকে এখানে ছেড়ে দেবো আমি, আর আমার ভাড়া লাগলো আরও 20 টাকা। মুর্শিদাবাদের অনেক জমিদার বাড়ি বা রাজবাড়ি বলুন আজকে কিন্তু ধ্বংসের মুখে। তেমনই একটি ধ্বংসের মুখে এই সোনারুদ্দির রাজবাড়ি। নিত্যানন্দ দেববাহাদুর এই সোনারুদ্দি গ্রামে প্রায় 54 বিঘা জমির ওপর তারই রাজবাড়ি ও মন্দির নির্মাণ করেছিলেন। তবে এই পর্যটন কেন্দ্রটি আজ ধ্বংসের পথেই চলে গেছে। বাড়ির মূল গেটের অবস্থা দেখতেই পাচ্ছেন কি করুন। আর চারদিকে দেখুন কি আবর্জনা স্তূপ আর জলা জঙ্গল গাছে গোটা জায়গাটাকে ভগ্ন অবস্থায় পড়ে আছে। যদিও বর্তমান রাজবাড়িটি ভেঙেই পড়েছে প্রায়। শোনা যায় একসময় বাদশাহ শাহ আলম দিল্লি ত্যাগ করে কাটোয়াতে এসে আশ্রয় গ্রহণ করেছিলেন, আর সেই সময় নিত্যানন্দ শাহ আলমের সুপারিশে এই সোনারুদ্দি জমিদারি লাভ করেছিলেন। সম্ভবত বর্ধমানের রাজার সঙ্গে যোগাযোগ করেই নিত্যানন্দকে জমিদারিটা তিনি পাইয়ে দিয়েছিলেন। এখানে যা ভয়ানক জঙ্গল দেখছি, তাতে বিষাক্ত সাপ পোকামাকড় থাকার অস্বাভাবিক কিছু নয়। আপনারাও যদি আসেন তা আমি বলবো খুব সাবধানে এর ভেতরে আসবেন, অযথা রিস্ক নেবেন না। এটা আমার তরফ থেকে আপনাদেরকে জানানো দরকার, তাই জানালাম। যাই হোক, যেটা বলছিলাম, যদি আপনি ইতিহাসকে ভালোবাসেন তাহলে অবশ্যই আপনি এখানে এসে এই জায়গার প্রেমে পড়ে যেতে পারেন। আর যদি ইতিহাস নাও ভালোবাসেন তবু আপনি প্রেমে পড়ে যাবেন এখানকার শান্ত নিরিবিলি পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে।
সে যতই ভগ্নপ্রায় হোক না কেন। এই প্রবেশদ্বারটি নাকি উত্তরপ্রদেশের বৃন্দাবন আদলে নির্মিত। আমি কখনো বৃন্দাবন যাইনি, তাই সেই ব্যাপারে আমার জানা নেই। যত্নের অভাবে আজ অনেকটাই হারিয়ে গিয়েছে রাজবাড়ি। কত শত ইতিহাস যা আমাদের আজও অজানা। যদি ঘেঁটে দেখা যায় এই সমস্ত ইতিহাস, তাহলে হয়তো বাংলার মুকুটে আরও পালক যোগ হবে, আরও কত অজানা কাহিনী জানা যাবে। হারিয়ে যাওয়ার আগে আমাদের প্রচেষ্টা এই সমস্ত ইতিহাসকে আপনাদের সামনে তুলে ধরা। সোনারুদ্দির এই রাজবাড়িতে পুকুর ঘাটের সামনে রয়েছে এই গোপেশ্বর শিব মন্দির। একসময় নাকি এখানে সুদৃশ্য ফুল ও সুস্বাদু ফলের বাগান ছিল। আজ মন্দিরটি এখনও রয়েছে, তবে গোপেশ্বর শিব আজও বিরাজমান কিনা তা উপরে না উঠলে জানা যাবে না। যদিও মন্দিরের দরজা বন্ধ, তবুও চেষ্টা করব আপনাদের দেখানোর। আর ওই হলো সেই রাজবাড়ি। একসময় নাকি 100টারও বেশি ঘর ছিল এখানে। ইতিহাসের প্রমাণস্বরূপ এখনও শুনশান হয়ে পড়ে রয়েছে রাজদালান। তবে নেই অনেক কিছুই। নেই রাজপরিবারের কলরব, নেই কোনো হাঁকডাক, সৈনিক, পাইক বা বড়কন্দাজ। একজন বৃদ্ধের মতো এ বাড়ির যেন এই ডিজিটাল যুগের প্রয়োজন নেই। মৃত্যু ঘটেছে অনেক দিনই, এখন শুধু কালের গর্ভে বিলীন হওয়ার অপেক্ষা। দরজার যেটুকু ফাঁক ছিল তার মধ্যে ক্যামেরাটা ঢুকিয়ে যে দৃশ্য দেখতে পেলাম সেটা আপনাদের সামনেই দেখাচ্ছি। এই দেখুন সেই শিবলিঙ্গ, সেই শিব মূর্তি। রাজবাড়ির পাশেই রয়েছে এই সুন্দর একটা পুষ্করিণী, এবং সেই পুষ্করিণীর মধ্যে রয়েছে বিশাল বড় বড় মাছ। রাজবাড়ির এই দিঘিতে মাছগুলি দিব্যি রয়েছে। একসময় নাকি এখানে সোনার নথপড়া মাছের দেখা মিলত। এখানে নাকি কেউ মাছও ছাড়েনি আর ধরেও না। দর্শনার্থীদের দেওয়া বিস্কুট মুড়ি খেয়েই নাকি দিব্যি বেশ বড়সড় হয়েছে। আমি সঙ্গে বিস্কুট বা মুড়ি কিছুই আনিনি, তবে আপনারা আসলে অবশ্যই সঙ্গে আনবেন। আপনি যদি ভয় না পান, তারা দিব্যি আপনার হাত থেকে বিস্কুট খেয়ে চলে যাবে। ওই যে এখন চলে গেল, টোটো চাপতে গেল, পালাবো টোটোতে চাপতে। চলুন তাহলে বেরোয়। এবার মূল গেট কিন্তু বন্ধই থাকে, আর এই ছোট্ট গেটটা এটা মাথা নিচু করে এইভাবে বেরোতে হবে, এইভাবে বেরোতে হবে। চলুন যাওয়া যাক তাহলে এবার। আর এটি হলো সোনারুদ্দির পাশেই রয়েছে এই আনন্দধান অনাথ আশ্রম। দেখুন বিশাল এক তেঁতুল গাছ, তেঁতুলে ধরে রয়েছে। অনেক পুরনো গাছ মনে হয় এটা, গাছের গুড়ি দেখে মনে হচ্ছে। এক বিশাল বড় বাবলা গাছ, সেই বাবলা গাছের নিচেই রয়েছে এরকম একটা লাইব্রেরি। জানি না খোলা আছে না নেই, তবে স্টুডেন্টদের পক্ষে খুব উপকারী। আর এটাই হচ্ছে সোনারুদ্দি রাজবাড়ির প্রথম গেট যেটা পড়ে, সে মূল গেট হচ্ছে এটা। আর দেখুন কি অবস্থা। সোনারুদ্দি রাজবাড়ি থেকে এখন আমি চললাম পাচুন্দির মোড় অবধি। পাচুন্দির মোড় অবধি ভাড়া পড়বে মাথাপিছু 10 টাকা। আমি কম খরচে যতটা পারি ঘোরার চেষ্টা করি। আর পাচুন্দি থেকে আমাকে বাসে যেতে হবে নিরোল অবধি। সেই পাচুন্দি থেকে নিরোলের বাস ভাড়া মাথাপিছু 5 টাকা। আর সেই নিরোল থেকেই আপনি যাবেন হচ্ছে অট্টহাস সতীপীঠ। সেটা নিরোল থেকে খুবই কাছে। আগে আমি নিরোল অবধি পৌঁছাই, তারপর আপনাকে বাকিটা আবার দেখাচ্ছি।
টুকটুক করে চলে এলাম এই পাচুন্দি মোড়ের মাথায়। আর এখান থেকে ডান দিকে যে রাস্তাটা দেখছেন, যে দিক দিয়ে বাসটা এলো ওই দিকে হচ্ছে নিরোল। তা আমাকে যেতে হবে এখন নিরোলের দিকে। নিরোল থেকে অট্টহাস খুবই কাছে। চলুন যাই, ওপাশে যাওয়া যাবে। ওই দূরে বটগাছটা দেখছেন, ওই বটগাছ নিচে দাঁড়াতে হবে আমাকে। আমি যাবো ডান দিকে, আর এই বাসটা চলে যাচ্ছে সালারের দিকে। এই যে বটগাছ, বটগাছের নিচে এই যে ছোট্ট একটা মন্দির। আর এই সোজা চলে গেছে হচ্ছে নিরোল। আর নিরোল থেকে অট্টহাস খুবই কাছে। চলুন দাঁড়াই, দেখি বাস টোটো কী পাই। দেখি সামনে একটা বাস আসছে, এই বাসটা মনে হয় নিরোল যাবে। চলুন দেখা যাক, উঠে পড়বো। বললাম বাস থেকে নিরোলে। এই যে প্রচুর অটো দেখা আছে। এখান থেকে যাব আমি অট্টহাস সতীপীঠ। বাড়ি বহরমপুর। হ্যাঁ, বাস ধরে যাবো আমি কাটোয়া স্টেশনে। কাটোয়া স্টেশন থেকে ট্রেন ধরে একদম খাগড়াহাট রোড। নিরোল থেকে একটা টোটো ভাড়া করলাম, যাচ্ছি অট্টহাস সতীপীঠের উদ্দেশ্যে এখন। আর এটা আমাকে রিজার্ভে করলো 120 টাকা। আমাকে অট্টহাস সতীপীঠ দেখিয়ে বহুলা সতীপীঠ দিয়ে আমাকে নামিয়ে দেবে একদম বাস স্ট্যান্ডে। ওখান থেকে বাসে করে চলে যাবো কাটোয়া স্টেশন, আবার ওখান থেকে যাবো বাড়ি। চলুন দেখতে থাকুন। ঝড় বৃষ্টিতে এরকম ধান এরকম হয়ে গেছে বাবা, কি অবস্থা। তো অট্টহাস সতীপীঠে আসার আগেই করবে এই ক্যানেলটি। আর এই যে দেখুন, এই হলো অট্টহাস সতীপীঠ। আর এই ক্যানেলের জল আসছে এই দিক থেকে। চলুন তাহলে যাওয়া যাক। এই কান্য সতীপীঠের এক সতীপীঠ হলো এই অট্টহাস সতীপীঠ। সতীর ঠোঁট নাকি এখানেই পড়েছিল, আর তারপর থেকেই এই পীঠস্থানের নাম হয় অট্টহাস সতীপীঠ। পাশেই রয়েছে ঈশানী নদী, আর কিছুটা দূরে রয়েছে শ্মশান। সত্যযুগে দক্ষযজ্ঞে সতী শিবনিন্দা সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিলেন। তারপর মহাদেব বীরভদ্রকে পাঠান দক্ষকে বধ করতে। সতীর দেহ নিয়ে তিনি শুরু করেন তাণ্ডব নৃত্য। ফলে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ বিভিন্ন ভাগে খণ্ডিত করেছিলেন। সেই অংশ যেখানে পড়েছে সেখানেই সতীপীঠ গড়ে উঠেছে। এরপর অনেক বছর কেটে যায়। এই স্থান নাকি জঙ্গলে পরিপূর্ণ ছিল। তখন এই জায়গার নাম ছিল খোলারামপুর বা তুলারামপুর, আর তার পরবর্তী নাম হয় দক্ষিণডিহি। এই গ্রামে নাকি কিছু কৃষকও বাস করতেন। আর ওই যে ঈশানী নদী, সেই ঈশানী নদীর ধারে ছিল নাকি ঘন জঙ্গলে ঢাকা।
দিনের বেলাতেও নাকি একসময় এখানে কেউ আসতোই না। একদিন কৃষকরা এক সাধু বাবাকে এখানে জঙ্গলে ধ্যানমগ্নে দেখতে পেয়েছিলেন। সেই সাধু বাবা এখানে যজ্ঞ করে একটা ত্রিশূল পুঁতে চলে যান, আর যাওয়ার আগে বলে যান এটি একটি সতীপীঠ। এই যে সামনে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে অতিথি নিবাস। এই অট্টহার সতীপীঠে থাকার ব্যবস্থা রয়েছে। দুই একটা দিন অতিথি নিবাসে কাটিয়ে এখান থেকে গঙ্গাটিকুটি গ্রাম ঘুরে গোটা জায়গাটা দেখতে পারেন আপনারা। দেখুন কি সুন্দর জায়গা। ওই গাছের উপর দুটো বক। শুনতে পাচ্ছেন কত রকম পাখির আওয়াজ এখানে। এখানে যদি আপনারা একদিন রাত কাটান তাহলে সতীপীঠের সঙ্গে সঙ্গে একটা অ্যাডভেঞ্চারও মনে হবে। কারণ রাতে এখানে পেঁচা আসে অনেক, তাদের ডাকও শুনতে পাবেন। আর এখানে আছে অনেক শেয়াল। সব মিলিয়ে মিশিয়ে এক অন্যরকম পরিবেশ। তবে ভয়ের কোনো কারণ নেই এখানে। গাছটাতে দেখুন, এখানে মধ্যে অনেকে মানত করে রেখেছে। দর্শন করলাম। গাছগুলো দেখুন শুধু একবার কিভাবে লতিয়ে আছে সব। এই পুকুরে অজস্র মাছ রয়েছে। সেই মাছ কেউ খায় না যদিও, সেগুলো দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে। কত মাছ। সোনারদ্দি জমিদার বাড়িতে ছিল, এখানেও আছে অনেক। এই দেখুন সে পুকুর। সব জায়গায় মানত করা এরকম বিভিন্ন গাছে দেখছি। পরিবেশ কিন্তু খুব সুন্দর এখানকার। আর এই যে এখানে মনে হয় যজ্ঞের ব্যবস্থা হয়। এই দেখুন এখানে লেখা আছে, এখানে প্রতিদিন দুপুরের ভোগ প্রসাদ পেতে হলে সকাল 10টার মধ্যে জানাতে হবে। ফোন নাম্বারটা দেওয়া রয়েছে এখানে, দেখে নিন। আর এখানে বিবাহ, পৈতৃ, অন্নপ্রাশন দেওয়ার আগে অবশ্যই যোগাযোগ করুন। এই হচ্ছে এখানকার রন্ধনশালা। আর এই যে এটা ভোগ প্রসাদের ঘর, এটা এখানে বসেই খাওয়ানো হয়।
এখন তো সব কমপ্লিট খাওয়ানো। এই দেখুন একসঙ্গে কত মানুষ একসঙ্গে ভোগ পাবে এখানে। এটি হলো মূল মন্দির, কিন্তু দেখছেন যে এটা কিন্তু এখন আন্ডার কনস্ট্রাকশন চলছে, মানে কোথাও হয়তো কোনো ভেঙে চুরে যাচ্ছিল, সেই কারণে হয়তো এখন রিপেয়ারের কাজ চলছে। এখন মন্দিরটা এখন বন্ধের সময়, মন্দির বন্ধ হয়ে রয়েছে। এটাই হলো মন্দির অফিস ঘর, মানে থাকা খাওয়ার জন্য এখানে আপনাকে যোগাযোগ করতে হবে ভোগ প্রসাদের জন্য, রাত্রিবাসের জন্য। চলুন যাওয়া যাক। এই যে খাওয়া দাওয়া করে এই যে হাত ধোয়ার জায়গা। তাহলে আমার অট্টহাস সতীপীঠ দেখা হলো, এখন আমি যাব বহুলা সতীপীঠ দেখতে। চলুন যাই। এখানে রাত্রিবাস করলে আরো বেশি ভালো লাগবে আমার মনে হয়। দেখুন অট্টহাস কাটোয়া, বাসের সময় সেই অট্টহাস ছাড়িবে হচ্ছে আর কাটোয়া ছাড়িবে, বাসের টাইমটা দেওয়া আছে দেখুন। এই দেখুন অট্টহাস সতীপীঠ দেখে এখন আমি চললাম বহুলা সতীপীঠের দিকে। আর দেখুন সেই ঝড় বৃষ্টিতে ধানের অবস্থা কি হয়েছে এখানে। এটি বহুলা সতীপীঠ। পীঠ নির্ণয় তন্ত্র মতে দেবীর বাম হাত নাকি এই বহুলায় পড়েছিল। পরে অবশ্য রাজা চন্দ্রকেতুর নাম অনুসারে এই গ্রামের নাম হয় কেতুগ্রাম, তবে এটি বহুলা সতীপীঠ নামে পরিচিত। বিরল ভাস্কর্যের দেবী এখানে বহুলরূপী কিরিটধারী ত্রিনয়নী চতুর্ভুজী দুর্গা। এখানে শিবরাত্রিও পালন হয়, আর গাজনের সময় মেলাও বসে। কথিত আছে বহুলা সতীপীঠ এমন একটি শক্তিপীঠ যেখান থেকে ভক্তরা কখনো খালি হাতে যাননি। তিনি তাদের হৃদয়ের প্রকৃত আকাঙ্ক্ষা নিয়ে তার কাছে যাওয়ার সকলের প্রার্থনাকে মঞ্জুর করেছিলেন। অলৌকিক ঘটনার অনেক দৃষ্টান্ত এখান থেকে নাকি পাওয়া যায়, সেটা আমার স্থানীয় মানুষদের মুখ থেকে শোনা। বাকিটা আপনারা যারা ভক্ত তারা আরও বেশি ভালো জানবেন, এবং যারা এখানে অনেকবার এসেছেন, প্রার্থনা করেছেন বা অনেক হয়তো মানত করে গিয়েছেন। এখানে মোষ বলি হয় জানেন, এই বহুলা সতীপীঠে। মন্দিরের সঙ্গে যারা যুক্ত আছে তারা এই যে এখন খাওয়া দাওয়া করবে মনে হয়। এখন ঘুমারা ফাঁকি দিছিস খুব, হ্যাঁ দে দে সোজা রাস্তা দিয়ে। আর এই যে এই তিন মাথার মোড়, এই তিন মাথার মোড়ে এসে দাঁড়ালাম। আমার বাস আসবে ওই দিক থেকে, এসে ওই দিকে চলে যাবে হচ্ছে কাটোয়া স্টেশন। তো আমি এখান থেকে বাসে করে যাব কাটোয়া স্টেশন, সময় লাগবে 20 থেকে 25 মিনিট। বহুলা সতীপীঠ থেকে এই বাসস্ট্যান্ড ছিল মাত্র সামান্য কিছুটা দূরত্বে, আর এই বাসস্ট্যান্ড থেকে বাসে করে এখন আমি যাব কাটোয়া স্টেশন, আর সেখান থেকে আমি ট্রেন ধরে ফিরব বাড়ি। এখন আমি চলেছি অজয় নদীর উপর দিয়ে। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।
আমার এই ভিডিওর আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর নতুন বন্ধু হলে পাশে থাকবেন। আজকের মতো আসি, শুভরাত্রি।